মেরি মা, কালই আমরা শপিং এ যাব। লাঞ্চ শেষ করে একটু পর জাঙ্কুকের বাবা আর লিসা চলে গেল। রাত্রিবেলা ডিনার শেষ করে জাঙ্কুক তেকে শুয়ে দেওয়ার জন্য তের রুমে এসেছে। তের দিকে তাকিয়ে জাঙ্কুক নেশা ভরা কণ্ঠে গেয়ে উঠল, হে 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 লা 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 मैं अगर सामने आ भी जाया करूं, लाज़मी है कि तुम मुझसे पर्दा करो। अपनी शादी के दिन अब नहीं दूर है, मैं भी तड़पा करूं, तुम भी तड़पा करो। मुश्किल है ये मेरा दिल है, बड़ी मुश्किल है ये मेरा दिल है। तुम ही कहो कैसे मैं चुप रहूं। तुम अगर सामने आ भी जाया करो, लाज़मी है कि मैं तुमसे पर्दा करूं। सताने के मनाने के ये दिन है आजमाने के, जरा समझा करो दिलबर तुम्हें मेरी कसम। यही मेरी है मजबूरी, सही जाए ना अब दूरी, मेरा क्या हाल है कैसे बताऊं मैं सनम। ज़मीं होगी गगन होगा, तेरा मेरा मिलन होगा। मैं अगर तुमसे नजरें मिलाया करूं, लाज़मी है कि तुम मुझसे पर्दा करो। मैं दुनिया से चला जाऊं, कभी ना लौट के आऊं, करोगी क्या अकेले तुम बताओ दिलरुबा। मैं रब से छीन लाऊंगी, तुझे अपना बनाऊंगी, चलेगी सांस जब तक ये न होंगे हम जुदा। न अपनी कसम टूटे, जो रब रूठे तो रब रूठे। मैं अगर तुमको मिलने बुलाया करूं, लाज़मी है कि तुम मुझसे पर्दा करो।
अपनी शादी के दिन अब नहीं दूर है, मैं भी तड़पा करूं, तुम भी तड़पा करो। बड़ी मुश्किल है ये मेरा दिल है, तुम ही कहो कैसे मैं चुप रहूं। Subscribe now. জাঙ্কুক, তে আর বাকি সবাই এসেছে বসুন্ধরা সিটি শপিং মলে বিয়ের শপিং করতে। জাঙ্কুককে আসতে দেখে শপিং মলের ম্যানেজার দ্রুত ওদের কাছে এসে নর্মস্বরে বলল, আরে জাঙ্কুক স্যার, আপনি বলুন আপনাদেরকে কিভাবে সেবা করতে পারি। জাঙ্কুক মুস্কি হেসে বলল, আপনাদের এখানকার বেস্ট বিয়ের কালেকশন দেখান আমাদের। ম্যানেজার বলল, জি জি অবশ্যই, ইট উইল বি আওয়ার প্লেজার, প্লিজ কাম উইথ মি। জাঙ্কুক তের হাত ধরে এগিয়ে গেল, বাকি সবাইও ওদের সাথে গেল। ম্যানেজার ওদেরকে একটা বড় শোরুমে নিয়ে গিয়ে বলল, স্যার আপনারা এখানে বসেন, এখানে আমাদের বেস্ট কালেকশনগুলো রয়েছে। জাঙ্কুক মাথা জাকিয়ে সবাইকে নিয়ে বসলো। ম্যানেজার 10-12 জন লোককে ডাক দিয়ে তাদেরকে বলল, তোমরা সবাই ওনাদের যা যা লাগবে সবকিছুতে খেয়াল রাখবে, ওনারা যেন কোনোভাবেই নারাজ না হন সেটাও খেয়াল রাখবে কিন্তু, বলে দিচ্ছি। লোকগুলো মাথা জাকিয়ে ওদের কাজে লেগে পড়লো, সবাইকে তাদের পছন্দ অনুযায়ী ড্রেস দেখাতে লাগলো। জাঙ্কুক তের দিকে তাকিয়ে বলল, তোমার যেটা ভালো লাগে সেটা নিয়ে নাও এখান থেকে। তে অসহায় মুখ করে বলল, আমি কখনো এইভাবে শপিং করি নাই, তাই আমি এসব ভালো বুঝি না, প্লিজ তুমি সিলেক্ট করে দাও, তুমি যেটা পছন্দ করবে আমি সেটাই নিব। জাঙ্কুক তের দিকে তাকিয়ে মুস্কি হেসে বলল, ঠিক আছে আমি পছন্দ করে দিচ্ছি। তারপর জাঙ্কুক একটা করে শাড়ি তের গায়ের উপর রেখে দেখছে কোনটাতে মানাবে আমাদের তেকে। লিসা নিজের গায়ের উপর একটা করে লেহেঙ্গা রাখছে আর বোগামের দিকে তাকিয়ে চোখ দিয়ে ইশারা করে জিজ্ঞেস করছে যে কোনটা নিবে, কোনটা ওকে মানাচ্ছে। বোগাম সবার নজর এড়িয়ে হাত দিয়ে ইশারা করে কখনো ভালো আবার কখনো খারাপ বোঝাচ্ছে। অন্যদিকে জিমিনের সামনে তো যেটা পড়ছে সেটা লুফে নিচ্ছে, মনে হচ্ছে আজকের পরে দুনিয়া গায়েব হয়ে যাবে আর ও এসব আর কখনো পাবে না। সুগা আর মিনহো একটু দূরে দাঁড়িয়ে এসব দেখছে আর বিরক্ত হচ্ছে। সুগা বলে উঠল, এদের দেখে মনে হচ্ছে এরা বিয়ে না, কোনো বিউটি কনসার্টের জন্য প্রস্তুতি নিচ্ছে। আচ্ছা বিয়েতে এত সংসার কি আছে আমি বুঝি না বাপু, লুঙ্গি আর মেক্সি পরেও তো বিয়ে করা যায় তাই না, নাকি এভাবে সংসারে বিয়ে না করলে বিয়ে বৈধ হবে না। মিনহো বলে উঠল, কি যে বলো না ব্রো, আরে মেয়েদের জন্য বিয়েটা তো সবচেয়ে বড় বিউটি কনসার্ট, কারণ মেয়েরা দেখতে যেমনই হোক না কেন বিয়ের দিন যে সবার থেকে বেশি সুন্দর লাগতে হবে তাকে। আরে সেদিন সবার ফোকাস শুধু ওর উপরই থাকবে, নিজেকে সেদিন ওরা কার মতো মনে করতে জানো, প্রিন্সেস ডাইনার মতো, বুঝেছো ব্রো? ঠোঁট উল্টে বলল, ভেরি বিগ থটস। তো তুই তো দেখছি ভালো রিচার্জ করে ফেলেছিস মেয়েদেরকে নিয়ে, আই এম ইমপ্রেস, লাইফে অনেক দূরে যাবি তুই। মিনহো দুই কানের লতিতে আঙ্গুল ছুঁয়ে বলল, বাস কবি ঘমন্ড নেই কিয়া। ওদের কথার মাঝে জিমিন সুগাকে ডাক দিয়ে বলল, এই তুমি এখানে কি করছো, এখানে এসে আমাকে হেল্প করো চয়েস করতে। মিনহো দুষ্টু হেসে বলল, যাও ব্রো তোমার ডাক পড়ে গেছে। তাই জিমিনের দিকে যেতে যেতে বলল, ইয়া বেবি আই এম কামিং। জাঙ্কুকের নজর পড়ল কাচের ভিতরে সাজিয়ে রাখা একটা লাল লেহেঙ্গার উপর। লেহেঙ্গাটা জাঙ্কুকের অনেক পছন্দ হলো। জাঙ্কুক একজন সেলসম্যানকে ডাক দিয়ে বলল, আমাকে ওই লেহেঙ্গাটা দেখান তো। জাঙ্কুকের কথা মতো লোকটা কাচের ভেতর থেকে লেহেঙ্গাটা বের করে এনে জাঙ্কুকের হাতে দিল। জাঙ্কুক লেহেঙ্গাটা তের কাঁধের উপর দিয়ে বলল, এটা অনেক সুন্দর মানিয়েছে তোমার উপর, এই লেহেঙ্গাটা ট্রাই করে দেখতে পারো। তে মিনমিন করে বলল, কোথায় ট্রাই করব? জাঙ্কুক মুচকি হেসে বলল, চলো আমি তোমাকে ট্রায়াল রুম দেখিয়ে দিচ্ছি। কথাটা বলে জাঙ্কুক তের হাত ধরে ট্রায়াল রুমের দিকে নিয়ে গেল। জিমিনা কয়েকটা ড্রেস সিলেক্ট করে সুগার দিকে তাকিয়ে বলল, আমি এগুলো ট্রাই করে আসছি। সুগা দুষ্টি হেসে জিমিনের কানের কাছে মুখ নিয়ে আস্তে করে বলল, কিউটি।
তুমি চাইলে আমি তোমার ড্রেস চেঞ্জ করিয়ে দিতে হেল্প করতে পারি। ইউ নো না, আই এম ভেরি হেল্পফুল পারসন। জিমিন সুগার দিকে গরম চোখে তাকিয়ে বলল, কি অসভ্য। কথাটা বলে জিমিন ড্রেসগুলো নিয়ে চলে গেল। সুগা হেসে উঠে দাঁড়িয়ে অন্যদিকে গিয়ে নিজের জন্য কিছু দেখছে। মিনহো অন্যদিকে গিয়ে ঘুরে ঘুরে সবকিছু দেখতে লাগলো। বোগাম এই সুযোগে লিসার কাছে এসে একটা লেহেঙ্গা বের করে লিসার হাতে দিয়ে বলল, এটা দেখো, এটা পছন্দ হয়েছে কিনা? পছন্দ হলে ট্রাই করে দেখতে পারো। লিসা মুচকি হেসে বলল, আপনি যখন দিয়েছেন তখন অবশ্যই পছন্দ হবে আমার। চলুন এটা ট্রাই করে দেখি। তারপর ওরা দুজনে উঠে ট্রায়াল রুমের দিকে চলে গেল। 20 মিনিট হলো তে ট্রায়াল রুমে আছে। জাঙ্কুক তে ট্রায়াল রুমের সামনে দাঁড়িয়ে আছে। তের দেরি হচ্ছে দেখে জাঙ্কুক আস্তে করে ট্রায়াল রুমের দরজা নক করে বলল, তে হয়েছে তোমার? এত দেরি হচ্ছে কেন? কোনো সমস্যা হয়েছে? তে ভিতর থেকে বলে উঠল, আসলে একটু সমস্যা হয়েছে। লেহেঙ্গার উপরে টপসের ফিতায় গিটু পড়ে গেছে, কিছুতেই খুলতে পারছি না। তুমি একটু লিসা বা জিমিনকে ডেকে দিবে প্লিজ। জাঙ্কুক মাথা জাকিয়ে বলল, হ্যাঁ ঠিক আছে, আমি কাউকে ডেকে দিচ্ছি। কথাটা বলে জাঙ্কুক ওখান থেকে চলে গেল। তে ওরা তো সবাই ড্রেস ট্রায়াল দিতে গেছে। তে মুখ ছোট করে বলল, ও। জাঙ্কুক বলে উঠল, তোমার যদি সমস্যা না হয় তাহলে আমি এসে তোমায় হেল্প করে দিই। তে আমতা আমতা করে বলল, তুমি? হ্যাঁ, এছাড়া তার কোনো উপায় দেখছি না। তুমি কতক্ষণই বা এভাবে আটকে থাকবে? তবে তুমি যদি কমফোর্টেবল ফিল না হও তাহলে থাক। তে কিছু বলল না। 2 সেকেন্ড পর জাঙ্কুক দেখলো তে দরজার লকটা খুলে দিয়েছে। জাঙ্কুক হেসে দরজা খুলে ভেতরে ঢুকলো। ভেতরে ঢুকে সামনে তাকাতে জাঙ্কুক পুরো থমকে গেল। তেকে এই লেহেঙ্গাটাই অসম্ভব সুন্দর লাগছে। জাঙ্কুকের মনে হচ্ছে ওর সামনে কোনো রূপকথার রাজকন্যা দাঁড়িয়ে আছে। চোখের পলক পড়ছে না ওর। মুগ্ধ অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে জাঙ্কুক তের দিকে। লজ্জায় কিছু বলতে পারছে না, মাথা নিচু করে এদিক ওদিক তাকাচ্ছে। একটু পরে জাঙ্কুক নিজেকে একটু ঠিক করে তের দিকে তাকিয়ে বলল, কি সমস্যা হয়েছে দেখি? তে এদিক ওদিক তাকিয়ে ধীরে ধীরে উল্টো দিকে ঘুরে আমতা আমতা করে বলল, পিঠের কাছের ফিতাটায় গিটু লেগে গেছে, খুলতে পারছি না। জাঙ্কুক তের কাছে এসে হাত দিয়ে পিঠের উপর থেকে চুলগুলো সরিয়ে এক পাশে রেখে দেখার চেষ্টা করলো কোথায় গিটু লেগেছে। জাঙ্কুকের ছোঁয়ায় তে কেঁপে উঠে চোখ বন্ধ করে নিল। এইদিকে তের পিঠের দিকে তাকাতে জাঙ্কুকের অবস্থা বেহাল। লেহেঙ্গার উপরে টপসটা পিঠের সাইডের গলা বড় হওয়ায় তের পিঠের অনেকখানি অংশ বেরিয়ে আছে। তের ধপধপে ফর্সা মোলায়েম পিঠ দেখে জাঙ্কুকের গলা শুকিয়ে আসছে। চরম নেশা ধরে যাচ্ছে। নিজেকে নিয়ন্ত্রণ করা যে ওর পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। জাঙ্কুক হাত দিয়ে তের পিঠের ফিতায় গিট খুলে দিল। তারপর তের মোলায়েম উন্মুক্ত পিঠে হাত দিয়ে স্লাইড করতে লাগলো। জাঙ্কুকের ছোঁয়ায় তের পিঠ বাজ হয়ে আসলো। 2 হাত দিয়ে লেহেঙ্গা শক্ত করে খামচে ধরে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো। জাঙ্কুক মুখ নামিয়ে তের পিঠে চুমু খেতে লাগলো। পিঠে চুমু খেতে খেতে উপরে ঘাড়ের দিকে উঠে এলো জাঙ্কুক। ঘাড়েও গভীরভাবে চুমু খেতে লাগলো। শিহরণে তের ঘাড়টা হালকা বাঁকা হয়ে গেল। জাঙ্কুক ঘাড়ে চুমু খেতে খেতে তের কানের কাছে এসে কানের লতিতে আলতো করে একটা কামড় দিল। পেছন থেকে তের পেটে হাত দিয়ে জড়িয়ে ধরে কানে একটা চুমু দিয়ে লো ভয়েসে বলল, পাগল করে দিবে তুমি আমাকে প্রাণ পাখি। তোমার কাছ থেকে দূরে থাকা যে আমার জন্য অনেক কষ্টদায়ক হয়ে উঠেছে। জানি না এই কয়টা দিন কিভাবে কাটবে আমার। ইচ্ছে করছে এখনই তুলে নিয়ে গিয়ে বিয়ে করে ফেলি। তে
তে আর সহ্য করতে না পেরে এক ঝটকায় জাঙ্কুকের দিকে ঘুরে জাঙ্কুককে জড়িয়ে ধরে বুকে মাথা রেখে হাঁপাতে লাগলো। নিজেও যে পুরোপুরি জাঙ্কুকের হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে সে কাঙ্ক্ষিত দিনটার জন্য, যেদিন ও নিজেকে জাঙ্কুকের কাছে সঁপে দিবে, পুরোপুরি জাঙ্কুকের হয়ে যাবে, নিজেকে জাঙ্কুকের রঙে রাঙিয়ে তুলবে। বোগাম অনেকক্ষণ ধরে লিসা টয়লেট রুমের বাইরে দাঁড়িয়ে আছে, ওকে দেখার জন্য ওর দেওয়া লেহেঙ্গা লিসাকে কেমন দেখাচ্ছে। অবশ্য লিসা নিজেও ওকে এখানে থাকতে বলেছে, কিন্তু লিসার এত দেরি দেখে বোগাম দরজায় নক করে বলল, লিসা, হলো তোমার? আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? আমাকে এভাবে কি এখানে দেখে ফেললে প্রবলেম হবে, তাড়াতাড়ি করো প্লিজ। হঠাৎ দরজা খুলে লিসা বোগামের হাত ধরে হাঁচকা টান দিয়ে ভেতরে নিয়ে দরজা বন্ধ করে দিল। লিসার কাজে বোগাম থতমত খেয়ে গেল। কি 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 করছে লিসা? কেউ দেখে ফেললে প্রবলেম হয়ে যাবে, আমাকে ছেড়ে দাও প্লিজ। লিসা একটা আবেদনময়ী হাসি দিয়ে দুই হাত বোগামের গলা জড়িয়ে ধরে বলল, আপনি এত বোরিং কেন বলুন তো? আমার ভাইয়াকে দেখুন, কত রোমান্টিক সে। আর আপনি আপনি তো রোমান্সের রও জানেন না। আসলে আমার না টয়লেট রুমে খুব রোমান্স করার শখ। আমি অনেক মুভিতে দেখেছি এটা, তাই আমি এখন রোমান্স করব, বুঝেছেন? বোগাম ঢোক গিলে বলল, দেখো কেউ চলে আসতে পারে, আমরা অন্য কোনোদিন না হয় রোমান্স করব, কেমন? বোগামের এমন ভীতু চেহারা দেখে লিসা হেসে দিয়ে বোগামের গলা ছেড়ে দিয়ে বলল, আপনাকে এই ভীতু চেহারায় না অনেক কিউট লাগছে। বোগাম লিসাকে দেয়ালের সাথে আটকে দিয়ে বলল, তবে রে, আমার সাথে মজা করে না, দাঁড়াও দেখাচ্ছি মজা। কথাটা বলে বোগাম লিসার কোমরে হাত দিয়ে শুশুরে দিতে লাগলো। লিসা হাসতে হাসতে বলল, সরি 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 সরি, আর হবে না প্লিজ প্লিজ ছেড়ে দিন প্লিজ। কাপড় চোপড় কেনা শেষ করেই সবাই ফুড কর্নারে এসেছে খাবার দাবার করার জন্য। মেয়েরা সবাই এক পাশে বসেছে আর ছেলেরা সবাই এক পাশে খাবার অর্ডার দিয়ে বসে আছে। জিমিনের মাথায় হঠাৎ দুষ্ট বুদ্ধি এলো। জিমিন টেবিলের নিচে দিয়ে নিজের পা দিয়ে সুগার পায়ে একটা খোঁচা দিল। খোঁচা দিয়ে সুগার দিকে তাকিয়ে দেখলো তার কোনো রিয়াকশন নেই, কিন্তু হঠাৎ মিনহো কাঁদতে শুরু করে দিল। জিমিন এবার একটু জোরেই খোঁচা মারলো। এইদিকে মিনহো লাফ দিয়ে উঠে জিমিনের দিকে তাকিয়ে বলল, ভাবি, আপনি যে নাম্বার ডায়াল করেছেন সেটা রং নাম্বার, দয়া করে সঠিক নাম্বার ডায়াল করুন, আর আমার পা জোড়াকে পঙ্গু করবেন না প্লিজ। মিনহোর কথায় সবাই হেসে দিল। এইদিকে আমাদের জিমির বেচারি না পারছে মাটির ভিতর এখন ঢুকে যেতে, সবার সামনে এভাবে লজ্জায় পড়ে গেল সে। হাসতে হাসতে পাশে তাকাতে খেয়াল করলো পাশের টেবিলে সবগুলো মেয়ে জাঙ্কুকের দিকে হাঁ করে তাকিয়ে আছে, যেন চোখ দিয়ে গিলে খাবে। কেউ কেউ তো জাঙ্কুকের দিকে তাকিয়ে আবার নিজেদের মধ্যে কথা বলে হাসাহাসি করছে, যেন এর আগে কখনো ছেলে মানুষ দেখেনি। এইসব দেখে তের প্রচুর রাগ হতে লাগলো। ইচ্ছে তো করছে এক্ষুনি সবগুলো মেয়ের চোখগুলো কানা করে দিতে। কত বড় লুচু মেয়েগুলো, কিভাবে অন্যের হবু বরের দিকে তাকিয়ে আছে? লজ্জা শরম কি সবগুলো বাসে রেখে এসেছে নাকি? এর কেমন জানি জাঙ্কুকের উপর রাগ হচ্ছে ভীষণ। কি দরকার ছিল এত সুন্দর হওয়ার? একটু কম সুন্দর হলে মেয়েরা আর এমন পিছু লাগতো না। জাঙ্কুকের দিকে তাকিয়ে দেখলো জাঙ্কুক অ্যাটিটিউডের সাথে কার সাথে যেন কথা বলছে। আজ জাঙ্কুককে একটু বেশি হ্যান্ডসাম লাগছে। মনে মনে বলল, ওনাকে তো দেখো কত সেজেগুজে এসেছে, মনে হচ্ছে শপিং এ না কোনো র্যাম শুতে এসেছে মডেলিং করার জন্য। এর ভাবনার মাঝে খাবার চলে এলো। সবাই খাচ্ছে, কিন্তু তে না খেয়ে গাল ফুলিয়ে বসে আছে। জাঙ্কুক তের দিকে তাকিয়ে বলল, কি হলো, তুমি খাচ্ছ না কেন? খাবার পছন্দ হয়নি? অন্য কিছু অর্ডার করবো তোমার জন্য? তে গাল ফুলিয়ে বলল, খাবো না আমি, আমার খিদে নেই। জাঙ্কুক ভ্রু কুঁচকে বলল, খাবে না মানে কি? তুমি সেই সকালে ব্রেকফাস্ট করেছো, তারপর তার কিছুই খাওনি। দেখো দেখো তো, আমি কিন্তু তোমাকে আগেই বলে দিয়েছি খাবার নিয়ে কিন্তু অনিয়ম আমি একদম মেনে নিব না, তাই কথা না বলে তাড়াতাড়ি খেয়ে নাও। তে
একবার মেয়েগুলোর দিকে তাকিয়ে আবার জাঙ্কুকের দিকে তাকিয়ে কড়া গলায় বলল, বললাম না আমার খিদে নেই, আমি খাবো না, তোমরা খেয়ে নাও, আমাকে নিয়ে ভাবতে হবে না। এর কথায় জাঙ্কুক একটু অবাক হলো, মনে মনে ভাবলো এর আবার কি হলো হঠাৎ। জিমিন তের ব্যাপারটা ঠিকই বুঝতে পেরেছে, কারণ ও নিজেও খেয়াল করেছে পাশের মেয়েগুলো ঢ্যাপ ঢ্যাপ করে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। জিমিন লিসার কানের কাছে গিয়ে তেকে শুনিয়ে শুনিয়ে বলল, তুমি কি কোথাও কিছু পুড়ে যাওয়ার গন্ধ পাচ্ছ? লিসা ভ্রু কুঁচকে বলল, মানে? জিমিন চোখ দিয়ে ইশারা করে লিসাকে মেয়েগুলোর দিকে দেখালো। লিসাও ব্যাপারটা বুঝতে পেরে দুষ্টু হেসে বলল, ঠিকই বলেছ, এখানকার পরিবেশটা কেমন জানি গরম গরম লাগছে না? আমার তো সেই গার্মি গানটা মনে পড়ে গেছে, হাই গার্মি। এদের কথা শুনে তে চোখ গরম করে জিমিনের দিকে তাকালো। বেচারি জিমিন আর কিছু না বলে সোজা হয়ে বসে খাওয়া শুরু করে দিল। জাঙ্কুক উঠে তের পাশের সিটে গিয়ে বসলো। ঠিক আছে, চলো আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। কথাটা বলে জাঙ্কুক তের প্লেট থেকে চামচে করে খাবার নিয়ে তের মুখের সামনে ধরলো। তে একবার আর চোখে মেয়েগুলোর দিকে তাকিয়ে দেখলো মেয়েগুলো অবাক হয়ে তাকিয়ে আছে, যেন ওরা নিজেদের চোখে বিশ্বাসই করতে পারছে না যে দা জিয়ন জাঙ্কুক কিনা একটা মেয়েকে খাইয়ে দিচ্ছে। তে এদের এমন অবস্থা দেখে বাঁকা হেসে জাঙ্কুকের হাতে থাকা খাবারটা মুখে নিল, তারপর জাঙ্কুকের হাতে খাবার খেতে লাগলো। জিমিন আর লিসা দুইজনই গালে হাত দিয়ে বলল, ওয়াও। তে ওদের কথায় লজ্জা পেয়ে লাজুক হাসলো, আর জাঙ্কুকও মুচকে হাসলো। সুগা বলে উঠলো, বাস কর ভাই, তোদের এত পেয়ার দেখে আমার তো ডায়াবেটিস হয়ে যাবে। মিনহু বলে উঠলো, ব্রো তোমার তো তাও গার্লফ্রেন্ড আছে, একবার এই অদমের কথা ভাবো। আমি তো ব্যাচেলার একটা মানুষ, আমার সামনে তোমরা যদি এত খোলামেলা ভাবে পেয়ার করো তাহলে আমার তো অনেক কষ্ট হয়, তাই না ব্রো? ওদের কথায় সবাই হেসে দিল। খাওয়া শেষে উঠে দাঁড়িয়ে যেতে নিলে লিসা তের কানের কাছে এসে বলল, ভাবি এই মেয়েগুলোকে মজা দেখানোর একটা ভালো উপায় আছে আমার কাছে। তে লিসার দিকে তাকিয়ে বলল, মানে? লিসা দুষ্টু হেসে বলল, এক্ষুনি দেখাচ্ছি। কথাটা বলে লিসা তের পায়ের সামনে পা রাখতে তে হোঁচট খেয়ে পড়ে গেল। তে আচমকা পড়ে যাওয়ায় একটু আওয়াজ হয়ে উঠল। এটা দেখে জাঙ্কুক সাথে সাথে দৌড়ে এসে তের কাছে তেকে ধরে বিচলিত হয়ে বলল, কি পাখি, কিভাবে পড়েছ? বেশি ব্যথা পেয়েছো? কোথায় পড়ে গেছে বলো না, বলো না প্রাণ পাখি। তে কিছু বলতে যাবে তার আগে লিসা তড়িঘড়ি করে বলল, ইস ভাবি মনে হয় কত ব্যথা পেয়েছে, হয়তো উঠে দাঁড়াতেও পারবে না। কথাটা বলে তের দিকে তাকিয়ে চোখ টোপ দিল লিসা। তেও বুঝতে পারলো এসব ওর প্ল্যান। জাঙ্কুক কোনো কিছু না ভেবে তেকে পোজো করে কোলে তুলে নিল। তেকে কোলে তুলে নিয়ে হাঁটা শুরু করলো। পিছন থেকে মিনহু মুখে আঙুল দিয়ে শীষ দিয়ে উঠল। বাকিরা সবাই হাততালি বাজাতে লাগলো। তে লজ্জা পেয়ে জাঙ্কুকের বুকে মুখ লুকালো। একবার মেয়েগুলোর দিকে তাকিয়ে দেখলো সবগুলো মেয়ের মুখের উপর যেন বাস পড়েছে। তের মনে মনে প্রচুর মজা লাগছে মেয়েগুলোকে এভাবে দেখে। তে মেয়েগুলোর দিকে তাকিয়ে একটা বেঞ্চি কেটে জাঙ্কুকের গলা জড়িয়ে ধরে জাঙ্কুকের বুকে মাথা রেখে বিজয়ের হাসি দিয়ে মেয়েগুলোর দিকে তাকিয়ে রইল। তের এইসব কাজ জাঙ্কুকের চোখ এড়ালো না। জাঙ্কুক ভ্রু কুঁচকে একবার মেয়েগুলোর দিকে তাকালো, আবার তের দিকে তাকালো। জাঙ্কুক এতক্ষণে আসল ঘটনা বুঝতে পারলো, আর বুঝতে পেরে জাঙ্কুক ঠোঁট কামড়ে মাথা নাড়িয়ে হেসে দিল। জিমিন সুগার দিকে তাকিয়ে বলল, দেখেছো ভাইয়া কত কেয়ারিং আর রোমান্টিক, তুমি আজ পর্যন্ত একবারের জন্য আমাকে কুলে নাওনি। সুগা হঠাৎ বলে ফেললো, তো তুমি কি তে ভাবির মতো পাতলা নাকি? নিজের ওজন দেখেছো? তোমাকে উঠালে তো আমি উপরে উঠে যাবো একেবারে। ফট করে কথাটা বলে ফেললো সুগা। যখন বুঝতে পারলো ও কি বলে ফেলেছে তখন জিহ্বায় কামড় দিয়ে ভয়ে ভয়ে জিমিনের দিকে তাকালো। জিমিন তেলে বেগুনে জ্বলে উঠে রাগে খটোমটো করে বলল, কি কি বললে তুমি? আমি মোটা? ঠিক
আছে ঠিক আছে, আজকের পর থেকে আমার কাছে এসো, তখন দেখাবো মজা। কথাটা বলে জিমিন ওখান থেকে গটমট করে চলে গেল। মিনহো বলে উঠল, এটা কি করলে ব্রো? ঘুমন্ত বাঘিনীকে জাগিয়ে দিলে? এখন তো তোমাকে একমাত্র উপরওয়ালা ছাড়া আর কেউ বাঁচাতে পারবে না। আমার সমবেদনা তোমার সাথে আছে ব্রো। কথাটা বলে মিনহো ওখান থেকে চলে গেল। সোগা বিড়বিড় করে বলল, আপ তেরা কিয়া হোগা সোগা? সব তোর জন্য হয়েছে ভাই, কি দরকার ছিল তো হিরোগিরি দেখানো? নিজে তো হিরো সেজে চলে গেলি আর আমাকে ফাঁসিয়ে গেলি। হায় আমার কিউটিটা। তারপর সোগাও জীবনের পিছে পিছে দৌড়ালো।